আজকে আমরা রাইটিং এর কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না। ওকে, তো আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আ ট্রু টিচার ইজ অলওয়েজ পেশেন্ট, হি নেভার গেটস অ্যাংরি উইথ হিজ স্টুডেন্টস। সো আপনাদেরকে বলতে হবে এই সেন্টেন্সে ভুলটা কোথায়। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, এখানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আ ট্রু টিচার, ভার্ব হচ্ছে ইজ, তাহলে কোনো সমস্যা নাই। পরের সেন্টেন্সে দেখা যাচ্ছে হি, আর ট্রু টিচারের পরিবর্তে আমরা সাধারণত হি বসাই, তাহলে এখান পর্যন্ত ঠিক আছে। এবং ভার্ব হিসাবে গেটস, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে খালি চোখে দেখা যাচ্ছে এই বাক্যে কোনো ভুল নাই। কিন্তু হ্যাঁ, এখানে খুব ইন্টারেস্টিং একটা ভুল আছে, সেটা হচ্ছে আর ট্রু টিচার, এটা হি কিভাবে আমরা শিওর হলাম? আর ট্রু টিচার তো শিও হতে পারে নাকি? আরমান বলেন, আর ট্রু টিচার কি শুধু হি হবে, শি হতে পারে না? শি হতে পারে। আচ্ছা, তো তাহলে আমরা কিভাবে হি বসাইলাম? যদি হি বসাই তাহলে শি কি দোষ করলো, আর যদি শি বসাই তাহলে হি কি দোষ করলো? এখন কি একসাথে কি দুইটা বসানো সম্ভব যে হি অর শি? আচ্ছা, যে কোনো একটা বসাইতে হবে। এইরকম যদি কোনো কনফিউশন থাকে কোনো সেন্টেন্সে, সাধারণত জেন্ডার নিয়ে, জেন্ডার অফ এ পার্সন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, যে আর ট্রু টিচার এটা কি পুরুষ নাকি মহিলা, এরকম সমস্যা থাকলে আমরা প্রোনাউন হিসাবে কি বসাবো? দেই। বলেন কি বসাবো প্রোনাউন হিসাবে? দেই। এখন যেহেতু দেই বসলো, তাহলে এখানে কিন্তু আর এসটা হবে না। they never get angry with, তখন এখানে কি হয়ে যাবে? they are students। ওকে, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা শিখতে পারলাম, যদি আমাদের যে সাবজেক্টটা আছে এটা পুরুষ নাকি মহিলা আমরা যদি শিওর না হই, তাহলে পরবর্তী সেন্টেন্সে প্রোনাউন হিসেবে আমরা they বসাবো। একদম সিম্পল, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। ওকে ওকে, সো আমাদের হোমওয়ার্কটা হচ্ছে আ ডক্টর শুডন্ট বি নার্ভাস ওয়াইল ওয়াকিং, যে কাজ করার সময় ডাক্তারের নার্ভাস হওয়া উচিত না। আদারওয়াইজ, অন্যথায়, হি ক্যান অ্যাফেক্ট হিজ পেশেন্ট ইন এ নেগেটিভ ওয়ে, যে নেগেটিভ ভাবে সে কি করতে পারে, তাহলে তার পেশেন্টকে অ্যাফেক্ট করতে পারে। তাহলে আপনাদেরকে বলতে হবে এই সেন্টেন্সের ভুল কোথায় বা কোন জায়গায় ঠিক করতে হবে। আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি, এই জায়গায় আপনাদেরকে ঠিক করতে হবে। সো এই সেন্টেন্সটা কমেন্ট বক্সে আপনারা কারেক্ট করে লিখে আমাদেরকে জানাবেন। ওকে, আমি সবার কমেন্ট কিন্তু চেক করব। ওকে, সো এরপর আমরা আমাদের দ্বিতীয় মিস্টেকটা দিকে একটু খেয়াল করি। আমাদের দ্বিতীয় সেন্টেন্সে যদি খেয়াল করেন, একদম সিম্পল সেন্টেন্স, আই ডোন্ট হ্যাভ এনিবডি টু হেল্প মি আউট। আমাদেরকে বলতে হবে এই সেন্টেন্সের ভুলটা কোথায়। একদম সিম্পল, খেয়াল করেন, এখানে আমরা প্রথমে বলেছি ডোন্ট, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তারপর আমরা বলেছি নোবডি, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তো রাইটিং এ আপনাদের মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন নেভার আছে, নো ওয়ান আছে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা কারেক্ট ভাবে দুইভাবে লিখতে পারি। কিভাবে? প্রথমে আমরা নোবডির পরিবর্তে লিখতে পারি এনিবডি। কি লিখতে পারি? এনিবডি, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ এনিবডি টু হেল্প মি আউট। এরপর আরেকভাবে আমরা লিখতে পারি, আমরা এখানে ডোন্টটাকে বাদ দিয়ে দিতে পারি। তখন কি হবে? জাস্ট আমরা লিখবো যে আই হ্যাভ নোবডি। কি লিখবো? আই হ্যাভ নোবডি টু হেল্প মি আউট। তাহলে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে কারেক্ট করতে পারি। এ থেকে আমরা কি শিখলাম? একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ ইউজ করা যাবে না, একদম সিম্পল। ওকে, চলুন এবার আমরা আমাদের তৃতীয় ভুলটা একটু খেয়াল করি। ওকে, এবার এই সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করেন। এই দুইটা সেন্টেন্স ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা, ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিভাবে দেখেন, আমরা যদি বলি দ্য ওয়েদার ইজ ভেরি রেনি ডে, তার মানে কি আবহাওয়াটা খুবই, মানে রেনি ডে মানে বুঝতে পারতেছেন বর্ষাকাল নিয়ে কথা বলতেছে। এখন রেনি ডে মানেও যে আবহাওয়া বুঝাচ্ছে, আবার ওয়েদার মানেও আবহাওয়া বুঝাচ্ছে। তাহলে একই সেন্টেন্সে দুটো সেম ওয়ার্ড ব্যবহার হচ্ছে, যেটা ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করব, এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে লিখবো, যে ইটস ভেরি রেনি ডে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল দেখেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, দ্য কালার অফ দ্য চেয়ার ইজ ব্ল্যাক, মনে হচ্ছে কোনো সমস্যা নাই যে এই চেয়ারের কালারটা হচ্ছে কালো। ওকে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ব্ল্যাক মানে কালো, এটা একটা কালারের নাম, আবার আপনি এখানে বললেন কালার, তাহলে কি হলো? ব্ল্যাক মানেও কালার, আবার এখানে বললেন কালার, তাহলে সেম কথা দুইবার হয়ে গেল, রাইট? তো এই জন্য আমরা কি করবো, এটা কালারের, এটা লেখার দরকার নয়, আমরা কি লিখবো? দ্য চেয়ার ইজ ব্ল্যাক, চেয়ারটা কালো। আশা করি আমরা এই নিয়মটা বুঝতে পারছি যে একই সেন্টেন্সে একই ক্যাটাগরি দুইটা ওয়ার্ড আমরা লিখবো না। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী মিস্টেকটা একটু দেখি। তো এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে আসলে আমরা কখনোই ভাবি না বা কেউ আমাদেরকে বলেও না। সে ব্যাপারটা হচ্ছে, দেখেন, মাই কারস উইন্ডশিল্ড, বলতে হবে এখানে কি কোনো সমস্যা আছে? দেখতে মনে হচ্ছে কোনো সমস্যা নাই, কারণ দেখেন এটা পসেসিভ হিসেবে ব্যবহার হয়েছে, যে আমার গাড়ির জানালা বা আমার গাড়ির কাঁচ, এই ব্যাপারটা বোঝাতে চাচ্ছে, রাইট? কিন্তু এভাবে আপনি লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে দ্য উইন্ডশিল্ড অফ মাই কার। কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই কার কি আসলে উইন্ডশিল্ডের মালিক কিনা,
পসেসিভ আমরা মালিকানা বুঝাইতে ব্যবহার করি, যেমন আমার বাবা, মাই ফাদার। তাহলে আমি কিন্তু একটা অ্যাক্টিভ সাবজেক্ট, আমার কিন্তু প্রাণ আছে, বাবাটা আমার মালিকানা। বাট আপনি খেয়াল করেন কার কিন্তু জানালার মালিক না, কখনোই সম্ভব না। বুঝতে পারছেন? আরেকটা সেন্টেন্স দেখেন, এটা আপনারা ঠিক করবেন। মাই হাউস ডোর ওয়াজ পেইন্টেড রেড ইয়েস্টারডে, যে গতকাল আমার বাড়িটা লাল রং করা হয়েছিল। এখন বলেন যে ডোরের মালিক কি আমার হাউস কিনা? আমার হাউস কি ডোরের মালিক হতে পারবে কিনা? যদি না পারে তাহলে আপনি সেটাকে পসেসিভ হিসেবে ব্যবহার করতে পারবেন না। কিভাবে বলতে হবে? ওকে, আমি বলে দিচ্ছি, দ্য ডোর অফ মাই হাউস, আপনাকে এভাবে লিখতে হবে। সো আশা করি এই নিয়মটা সবাই বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তীটা দেখি একটু। সো এখন যেটা দেখবো এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি যদি এর আগেরটা বুঝে থাকেন তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবেন। দেখেন, দ্য বয়ফ্রেন্ড অফ মাই সিস্টার ইজ কামিং ফর দ্য ডিনার টুডে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার বোনের বয়ফ্রেন্ড আসতেছে, রাইট? তাহলে সমস্যা কোথায়? ওকে, একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এভাবে লিখেন, এভাবে আমরা কখন লিখি? প্রথম সেন্টেন্সটার দিকে খেয়াল করেন যে এর আগে যেটা আমরা বলেছিলাম, যেগুলোর মধ্যে প্রাণ থাকে না, যেগুলো আসলে মালিকানা হতে পারে না, এক কথায় যেগুলো প্রাণ নাই, হাঁটাচলা করতে পারে না, নির্জীব, ওই রকম ক্ষেত্রে আমরা এভাবে লিখি। ওকে, যেমন আমরা বলেছিলাম দ্য ডোর অফ মাই হাউস। ওকে, তো এটার যেহেতু দেখেন আমার সিস্টার কিন্তু একটা অ্যাক্টিভ, বা আমার সিস্টারে কিন্তু প্রাণ আছে, হাঁটাচলা করতে পারে, তা আমি এভাবে বলতে পারবো না। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী অনেকে এভাবে লিখে, বাট আপনারা ল্যাঙ্গুয়েজ এভাবে লিখবেন না রাইটিং এ। তাহলে কিভাবে লিখবেন? লিখবেন মাই সিস্টার্স বয়ফ্রেন্ড। মাই সিস্টার্স বয়ফ্রেন্ড ইকুয়ালস টু পেজ দিয়ে লিখলেন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনার সিস্টার কিন্তু সজীব, ওকে, অ্যাক্টিভ, যে চলাফেরা করতে পারে এইরকম। তাহলে এক কথায় যদি ব্যক্তি হয় তাহলে আমরা ইকুয়ালস টু পি এস ব্যবহার করতে পারবো। বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। আর বস্তুর ক্ষেত্রে রুলটা হচ্ছে কি, দা অফ, এভাবে আমরা লিখতে পারবো বস্তুর ক্ষেত্রে। ওকে, দ্য কার অফ মাই, অথবা দ্য ডোর অফ মাই, একদম সিম্পল, রাইট? সো বন্ধুরা, আজ এখান পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইরকম ভিডিও আপনারা আরো চান কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।